বন্ধুরা, আমি অনামিকা চক্রবর্তী আর আমার ছেলে অনিত। আমরা দমদমের একটা ফ্ল্যাটে থাকি। আজ থেকে 12 বছর আগে আমার স্বামী হার্ট অ্যাটাক মারা যান। তখন আমার ছেলের বয়স 10 বছর আর আমার বয়স ছিল 31 বছর। আমরা যৌথ ফ্যামিলিতে থাকতাম আমাদের আদি বাড়ি শ্যামবাজারের কাছে। আমার স্বামী মারা গেলে আমার উপর মানসিক অত্যাচার করতে শুরু করে আমার স্বামীর পরিবারের লোকেরা। এই বিষয়ে পরে জানতে পারবেন। আমি আর আমার ছেলে চলে এলাম দমদমে একটা ফ্ল্যাট নিয়ে। আমি আগে চাকরি করতাম আর স্বামীর ইন্স্যুরেন্সের টাকা ছিল, সেগুলো যোগ করে আমি এই 2 রুমের ফ্ল্যাট কিনি। আর আমার স্বামীর ব্যাংক ব্যালেন্স ভালোই ছিল, তা দিয়ে ভালো চলতো আমাদের। তবে 1 বছর পর আমি আবার চাকরিতে যোগ দিলাম। অনেক স্কুলে পড়ে, আমাদের সুখ দুঃখ নিয়ে দিন ঠিকঠাক কাটতে থাকলো। বর্তমানে আমার ছেলের বয়স 21, ও এখন কলেজে পড়ে। আর আমার বয়স 42 বছর। আমি গার্মেন্ট কোম্পানিতে ভালো পোস্টে চাকরি করি। চাকরির জন্য রোজ দৌড়াদৌড়ির কারণে আমি বেশ ফিট। ছেলেকে আমি ভীষণ যত্ন করি। বিশেষ করে ওর বাবা মারা গেলে দুজনকে আঁকড়ে ধরে আছি। আমি রোজ সকালে উঠে অনেকের ঘরে যেতাম। ও যবে থেকে একা ঘুমানো শুরু করলো, তখন থেকে আমি সকালে উঠে দেখে আসতাম ও ঠিক আছে নাকি। খুব কেয়ার করি আমি ওকে। ও আগে বাড়িতে হাফ প্যান্ট আর স্যান্ডো গেঞ্জি পরতো, কিন্তু এখন শুধু হাফ প্যান্ট পরে। আমাকে বলেছিল ওর নাকি খুব গরম লাগে, তাই এভাবে থাকে। একদিন সকালে আমি রোজাকর মতো ওর ঘরে যাই। গিয়ে দেখি ওর ওখানটা উঁচু হয়ে আছে। এমন দেখে তখন আমি ওকে ডাকলাম না, ওর ঘর থেকে চলে আসলাম। আমি আসার একটু পরে ওর ঘর থেকে বেরিয়ে ফ্রেশ হয়ে প্রতিদিনের কাজ সেরে রান্নাঘরে আসলো। আমি তখন ব্রেকফাস্ট তৈরি করছিলাম। তখন ও এসে রোজকার মতো পিছন থেকে আমাকে আঁকড়ে ধরে। আজ আমি ওকে একটু মলিন হাসি দিলাম, অন্য দিনের থেকে গম্ভীর ও আড়ষ্ট। আর ওকে বললাম, টেবিলে গিয়ে বয়, আমি খাবার নিয়ে আসছি। এরপর আমরা খাওয়া দাওয়া সেরে নিলাম আর রোজকার মতোই দিনটা কেটে গেল। পরের দিন সকালে আমি যখন ওর ঘরে যাই, তখন দেখি ওর হাত নড়ছে আর আমার নাম নিচ্ছে। ওর এই কাণ্ড দেখে আমার চোখে জল চলে এলো আর ওর ঘর থেকে দৌড়ে বেরিয়ে আসলাম আর বসে পড়ে কাঁদতে থাকলাম। একটু পরে ও আমার ঘরে এসে আমার কাঁধে হাত রাখলো। আমি তখন চমকে উঠলাম আর উঠে দাঁড়িয়ে ওকে এক থাপ্পড় দিলাম আর বললাম, এত বাজে তুই আমাকে দেখে ওটা করতে পারলি? ও বলল, সরি মা, আমার অন্যায় হয়ে গেছে, আমি আর করব না, আমাকে ক্ষমা করে দাও। আমি বললাম, তোকে এত ভালোবাসলাম, এত খেতে তোকে বড় করলাম, আর সেই তুই? আমি ভাবতে পারছি না। ও বলল, যা হয়ে গেছে তা নিয়ে ভেবো না, আমাকে ক্ষমা করো প্লিজ। আমি বললাম, তুই খাবার খেয়ে কলেজে যা, আমার মাথায় এখন কাজ করছে না, সন্ধ্যাবেলা আমি অফিস থেকে ফিরে কথা বলবো। অনেক খুব ভয়ে ভয়ে খাবার খেয়ে রেডি হয়ে কলেজে চলে গেল। অনেক কলেজ থেকে বাড়ি ফেরে 4টের সময়, আর আমার আসতে আরো প্রায় 3 ঘন্টা। আমি 7টা নাগাদ এসে কলিং বেল বাজালাম। অনেক দরজা খুলে দিল আমার দিকে না তাকিয়ে। তারপর ও নিজের ঘরে বসে পড়ার ভান করে বই পড়তে থাকলো। বেশ কিছুক্ষণ পরে আমি ওর ঘরে গেলাম। আমি ফ্রেশ হয়ে নিয়েছি। আমার পরনে কমলা রঙের শাড়ি, হাতে একটা প্লেট, তাতে ফিশ ফিঙ্গার। আমি মাঝে মাঝে অফিস থেকে ফেরার পথে খাবার নিয়ে আসতাম। আমি ওর হাতে খাবারের প্লেট দিয়ে বললাম, কলেজ থেকে এসে তো খাসনি, আয় ফিশ ফিঙ্গার খাওয়া যাক। এই বলে আমি ওর পড়ার টেবিলের আরেকটা চেয়ারে বসলাম। তারপর দুজনে খাওয়া শেষ করলাম। খাওয়া শেষে আমি ওকে বললাম, বাবু, সকালে তোর গায়ে হাত দেয়া আমার ঠিক হয়নি। তুই এখন বড় হয়েছিস, কিন্তু আমার তখন খুব রাগ উঠে গিয়েছিল। আমি গলা ভারী করে এগুলো ওকে বললাম। আরো বললাম, এই সময় বয়সে অনেক পরিবর্তন আসে, তাতে তুই যা করেছিস তা হওয়া স্বাভাবিক, কিন্তু নিজেকে সংযম করতে হবে। শেষে কিনা আমাকে নিয়ে এই বলে আমি একটু কেঁদে উঠলাম। তারপর একটু সামলে নিয়ে বললাম, তোর কোনো গার্লফ্রেন্ড নেই, কাউকে পছন্দ করিস? ও একটু লজ্জা পেয়ে বলল, না। আমি ওকে অল্প হাসি ভান করে জিজ্ঞেস করলাম, কেন, তোর কলেজে কোনো সুন্দরী মেয়ে নেই নাকি? যদিও কলেজটা পড়ার জায়গা, কিন্তু তোর যা অবস্থা, তোর জীবনে প্রেম আসাটাই ভালো।
ও একটু সহজ হয়ে বলল, আমার যে কাউকে মনে ধরে না। আমি বললাম, ফেসবুকে মেয়েদের সাথে কথা বলিস না? ও বলল, বলি, কিন্তু এমনি সাধারণ। আমি বললাম, কেন, তোর কি সম বয়সী মেয়েদের পছন্দ না, শুধু আমার মতো বয়স্ক মহিলাদের পছন্দ? আমার কথা শুনে ও চুপ হয়ে রইল। তা দেখে আমি বললাম, এখন চুপ করে আছিস কেন? ও একটু ভয়ে ভয়ে বলল, হ্যাঁ। আমি বললাম, দেখ বাবু, এইসব কথা সাধারণত বাবারা তাদের ছেলেদের সাথে আলোচনা করে সঠিক পথ দেখায়, কিন্তু তোর দুর্ভাগ্য সেটা তো হলো না। এই বলে আমি একটু চুপ থাকলাম। তারপর আবার ওকে জিজ্ঞেস করলাম, তা কাকে কাকে ভেবে ওইসব করিস, সত্যি করে বলবি? ও এখনো পুরো চুপ, ওর মুখ লাল হয়ে যাচ্ছে, চুপ হয়ে রইল। আমি তখন বললাম, আমি সব বুঝি, তোর বয়সী অনেক ছেলেই বয়স্ক মহিলাদের পছন্দ করে। এখন এত লজ্জা, সকালে মনে ছিল না, বলে আমি ও লজ্জা পেলাম। যাই হোক, এবার প্রশ্নের উত্তর দে। ও একটু চুপ করে তারপর বলল, মেজ জেঠি, বড় জেঠিকে নিয়ে ভাবতাম। আমরা ওই বাড়ি থেকে চলে এলেও সম্পর্কের খাতিরে যোগাযোগ ছিল। ওর এই কথা শুনে আমি সঙ্গে সঙ্গে রেগে উঠলাম, কারণ আমি ওর জেঠিদের খুব অপছন্দ করতাম। আর ওকে বললাম, শেষে ওই মহিলা দুটোকে ভালো লাগলো তো? আমি ওর জেঠিদের কেন অপছন্দ করতাম তার কারণটা অনেক জানতো না। আমি বেশ রেগে গেছি এখন। তাই ও ভয়ে ভয়ে বলল, তুমি তো সত্যিটা জানতে চাইছিলা, তবে? আমি ওর কথা শেষ না করতে গিয়ে বললাম, হ্যাঁ, ওদের তো ভালো লাগবে। ওদের বাড়ি গেলে যে মিষ্টি মিষ্টি কথা বলে, যেন তোকে ভালোবাসে। আর তুই ওদের নিয়ে ভাবিস, এত ভালো যখন ওদের কাছে থাক। ও বলল, এত রেগে যাচ্ছ কেন? তুমি ওদের এত হিংসে করো কেন? আমি বললাম, ওরা ছেলে আমি হিংসুটে, আর ওরা খুব ভালো। জানিস ওরা কি বলেছিল আমাদের নিয়ে? আমি খুব রাগে কথাগুলো ওকে বললাম। তা দেখে ও খুব ভয় পেয়ে চুপ করে রইল। আমি বললাম, আমরা ওই বাড়ি থেকে চলে আসার সময় তোর বড় জেঠি তোর মেজ জেঠিকে বলে, ওই তো অনামিকা যাচ্ছে, আলাদা থাকবে, স্বামী হারিয়ে ছেলেকে নিয়ে থাকবে, এখানে থাকলে তো ওইসব চলবে না। আমি রেগে এইসব কথা খুব সহজে বলে গেলাম। তখন ও বলল, তুমি কি বলছো এইসব, এরকম কেউ বলতে পারে কি? আমি বললাম, আমার কথা তো বিশ্বাস হবে না, ওইগুলো তো তোর কাছে পছন্দের নারী। তারপর আমি চেয়ার থেকে উঠে দাঁড়ালাম। অনেক ও উঠে দাঁড়ালো। এবার আমি ওকে পুরো অবাক করে নিজের শাড়ির আঁচল এক ঝটকায় নিচে ফেলে দিয়ে ওকে বলতে শুরু করলাম, ওদের তা ভালো লাগে, আমার গুলো ভালো লাগে না তো। ও বলল, তুমি সবার থেকে সেরা, ওরা কেউ না, তুমি শান্ত করো নিজেকে। আমি বললাম, আমাকে ভোলাস না, আমি তোর পছন্দের নারী তো হব না, ওরা যে